নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ পরপর চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করছিলাম। এর আগে আমরা 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব মাধ্যমিক হিস্ট্রি পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ এবছর তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের চ্যানেলে এর আগে এরকম কোনো ভিডিও আসেনি যেখানে আমরা চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস করেছি। সেটা আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সমস্ত চ্যাপ্টার পরপর ইতিহাসের আলোচনা করব আমাদের চ্যানেলে। সুতরাং যারা নতুন দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। দেখো, প্রথমত আমরা আলোচনা করব এই চ্যাপ্টার মূলত তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারটি বাংলা ছাপাখানা অর্থাৎ শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ছাপাখানা সেই ব্যাপারে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে আমরা দেখতে পাবো বিভিন্ন বৈজ্ঞানিক শিক্ষা অর্থাৎ বিজ্ঞানের বিকাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে এবং কাদের উদ্যোগে গড়ে উঠেছে, এবং এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা আলোচনা করব ডিটেলসে। এর পরবর্তীকালে আমরা আলোচনা করব যে ইউরোপীয় শিক্ষার বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং শিক্ষার ক্ষেত্রে তার যে অবদান, এবং তিনি প্রকৃতি এবং মানুষকে একত্রে সংযোগ করে যে শিক্ষা ব্যবস্থার পদ্ধতি নিয়ে এসেছিলেন সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব পুরো এই চ্যাপ্টারে বা পুরো এই ভিডিওর মধ্যে দিয়ে। হয়তো আমরা এই পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যে আলোচনা নাও করতে পারি, বা একটা চ্যাপ্টারের মধ্যে হয়তো আলোচনা হবে না, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সেহেতু আমরা এই চ্যাপ্টারেরই পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আমরা পুরো ডিটেলসে দেখতে পেয়ে যাব। এবং আমরা এই চ্যাপ্টারের কিন্তু প্রশ্নও আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের এবছর মাধ্যমিকের জন্য কোন কোন প্রশ্ন তোমরা পড়বে সেগুলোও কিন্তু আলোচনা করব। সুতরাং সবাই ভিডিওটা ভালো করে দেখো, কোথাও অসুবিধা হলে পজ করে ভিডিওটা রিভাইন্ড করে দেখে নেবে, যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস আইডিয়া থাকলে তাহলে তোমাদের পরীক্ষায় লিখতেও প্রশ্নের উত্তর লিখতেও কোনো সমস্যা হবে না। প্রথমত আমরা আলোচনা করব বাংলায় যে শিক্ষা বিস্তারের অন্যতম হাতিয়ার যেটা ছাপাখানা। এর আগে অবধি আমরা সবাই জানি যে হাতে বই লিখে বিভিন্ন কপিগুলো সেগুলো প্রচার করা হতো বা লোকের দেওয়া হতো বা লোক কিনতো হাতে লেখা বই। তার জন্য আমরা জানি যে রাইটার্স বিল্ডিংয়ে আমরা একথা জানি যে রাইটার্স বিল্ডিং নামকরণ এসেছে কেন, কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে তখন তারা বিভিন্ন সন্ধি, দলিল বা বিভিন্ন জিনিস লেখার জন্য বিশেষ কিছু কর্মচারী নিয়োগ করতেন, তাদেরকে রাইটার্স বলা হতো। তাদেরকে রাইটার্স কেন বলা হতো? কারণ তারা সুন্দর হ্যান্ডরাইটিংয়ে লিখতেন, যেগুলো এখনকার দিনে ছাপা অক্ষরের থেকেও অনেক বেশি সুন্দর। তো সেই ফরম্যাটে যারা লিখতো তাদেরকে রাইটার্স বলা হতো, এবং এই রাইটার্সদের যে বিল্ডিং অর্থাৎ যেখানে সরকারি কাগজপত্র লেখালেখি হতো সেই বিল্ডিংটার নাম হলো রাইটার্স বিল্ডিং। সুতরাং এই রাইটার্স বিষয়টা এইখান থেকেই তোমরা বুঝে নাও। তো এর আগে অবধি নর্মালি তোমরা সবাই জানো যে হাতে লেখা, তাহলে আমরা জানলাম কি এর আগে অবধি সব কর্মচারী, ইংরেজ কর্মচারী যে কোনো দলিল, সন্ধি বা বিভিন্ন সরকারি নথিপত্র সেগুলো হাতে কপি করে লিখতো, এবং বিভিন্ন বইও তারা হাতে কপি করে হাতে লিখে সেগুলোকে বিভিন্ন কপিতে ভাগ করে বা অনেকগুলো কপিতে করে সেগুলো বিক্রি করতো। তো এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। সেই সময় ধর্মগ্রন্থ যেমন বাইবেল, তারপরে পুরাণ, তারপরে রামায়ণ, মহাভারত, এই সমস্ত বিষয় কিন্তু হাতে লিখে প্রচার করা হতো বিভিন্ন মানুষের কাছে। পরবর্তীকালে বাংলার শিক্ষার ক্ষেত্রে এবং ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আসে ছাপাখানার বিস্তারের মধ্যে দিয়ে। বাংলার ছাপাখানার বিকাশে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে তাদের নাম আমরা দিয়ে রেখেছি এবং তাদের ছবিও আমরা রেখেছি। জেমস অগাস্টাস হিকি 1777 খ্রিস্টাব্দে কলকাতায় ছাপাখানা বেঙ্গল গেজেট, তিনি তার অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা বেঙ্গল গেজেট তিনি প্রকাশ করেছেন। এই পত্রিকাটা এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই পত্রিকাটা দেখে নাও, বেঙ্গল গেজেট। এটা কিন্তু ইংলিশ নিউজ পেপার, অর্থাৎ এটা ইংরেজিতে লেখা হতো, ঠিক আছে? এটা কে লিখেছে? জেমস অগাস্টাস হিকি। কত সালে? 1777 সালে। তাহলে এইরকমভাবে তোমরা যদি পড়ো পুরো চ্যাপ্টারটা, তাহলে তোমাদের এখান থেকে কোনো শর্ট কোশ্চেনও মিস যাবে না, এবং বড় কোশ্চেন কী পড়তে হবে সেগুলো আমরা দিয়ে দেবো বা এখানে বলে দেবো, তোমরা সেগুলো জেনে নেবে। এরপরে আমরা দেখছি যে 1778 খ্রিস্টাব্দে এটা কিন্তু কলকাতায় হয়েছিল, এবং 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় একটি ছাপাখানা তৈরি করছে কে? চার্লস উইলকিন্স। আমরা যাকে কি বলি? আমরা যাকে বাংলার গুটেনবার্গ বলছি, চার্লস উইলকিন্সকে। তাহলে তিনি আমাদের বাংলায় ছাপাখানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, চার্লস উইলকিন্স। এরপরে আমরা দেখব পঞ্চানন কর্মকার।
তারপর নাথানিয়েল ব্রাসি হালহেড, তার যে গ্রামার বই এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজের গ্রামার বই তিনি লিখেছিলেন। এরপরে সুরেশচন্দ্র মজুমদার, এইটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট কোশ্চেন আসে, কে লাইনোটাইপ তৈরি করেছিলেন, লাইনোটাইপ পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, এটি সুরেশচন্দ্র মজুমদার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, পঞ্চানন কর্মকার, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পঞ্চানন কর্মকার ছাপাখানার ক্ষেত্রে, তখনকার দিনে ছাপাখানা এইভাবে বিভিন্ন অর্থাৎ ব্লকগুলোকে, লেখার অক্ষরগুলোকে সেগুলো এক একটা চেপে চেপে প্রিন্ট করা হতো। এর পরবর্তীকালে ঢাকা প্রেস 1856 সালে পূর্ববঙ্গে ছাপাখানা রংপুরে একটি ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশিত হতো, সেটা রংপুর বার্তাবহ নামে প্রচারিত বা প্রকাশিত হতো। এর পরের চ্যাপ্টারে আমরা, এর পরের পার্টে আমরা যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা এসে থাকে, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের কী সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা উত্তরগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো, প্রশ্ন রিলেটেড উত্তর, তখন উত্তরে কিন্তু ডিটেলস আমরা আলোচনা করে দেবো। এখন আমরা উত্তরের ডিটেলস আলোচনা করছি না, আমরা পয়েন্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেইগুলো আলোচনা করছি। উইলিয়াম কেরির 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর প্রেস থেকে ছাপাখানা প্রকাশিত হতো, সেখানে বিভিন্ন বই প্রকাশ করতেন তিনি। রামরাম বসু উইলিয়াম কেরির মুন্সি ছিলেন, তিনি প্রতাপাদিত্য চরিত্র বইটি প্রকাশিত করেছিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গুরুত্বপূর্ণ নাম। বাবুরাম সংস্কৃত প্রেস থেকে বই প্রকাশিত করত। মার্সম্যান দিগদর্শন মাসিক পত্রিকা, এই পত্রিকাটা ইম্পর্টেন্ট, 1818 সালে হয়েছিল। মাসিক পত্রিকা, এটা কিন্তু মাসিক পত্রিকা। এরপরে সমাচার দর্পণ, সেটা সাপ্তাহিক পত্রিকা। এই দিগদর্শন কিন্তু প্রথম বাংলা মাসিক পত্রিকা, 1818 সালে প্রকাশিত হয়। কে করেন? মার্সম্যান। সমাচার দর্পণও মার্সম্যান করেছিলেন, সাপ্তাহিক পত্রিকা, 1818 সালে। গঙ্গা কিশোর ভট্টাচার্য বাঙ্গাল গেজেট এটা প্রকাশিত করেছিলেন। এটা কিন্তু বেঙ্গল গেজেট নয়, বাঙ্গাল গেজেট, অর্থাৎ এটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বই। ঠিক আছে, রামমোহন রায় সংবাদ কৌমুদি 1821 সালে প্রকাশিত করেছিলেন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকা 1822 সালে প্রকাশিত করেছিলেন। তাহলে এই পত্রিকার নাম এবং যারা প্রকাশ করেছেন তাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। উইলিয়াম কেরির ছবিগুলো দেখে নাও, তোমাদের মনে থাকবে অনেক বেশি। রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা রামরাম বসু লিখেছিলেন বা প্রকাশ করেছিলেন। মার্সম্যানের দেখে নাও, মার্সম্যান ইনি, এবং তাদের যে বই এবং তাদের যে পত্রিকা, সেই পত্রিকাগুলো হলো সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব নেক্সট চ্যাপ্টারে, এর নেক্সট পার্টে যেটা আমরা দেখব সেখানে হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কের পরবর্তী যে অংশ। ঠিক আছে, এখানে আরও কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম আমরা দেখতে পাচ্ছি এবং তাদের উল্লেখযোগ্য প্রকাশনা সংস্থা বা তাদের প্রকাশিত পত্রিকা। প্রথমত ঈশ্বর গুপ্ত, তার সংবাদ প্রভাকর 1831 সালে প্রকাশিত হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে প্রকাশিত করেছিলেন। শ্রীরামপুর ত্রয়ী অর্থাৎ তিনজনকে শ্রীরামপুরে ছাপাখানা বিস্তারে বা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে তিনজন ব্যক্তি, তার নাম হচ্ছে তাদের নাম কি? তাদেরকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। তার নাম হলো উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসে থাকে 2 নম্বরের বা 1 নম্বরের ক্ষেত্রে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রকাশিত হয়? 1817 সালে। এটা স্কুল বই, মানে স্কুলে পড়াশোনার জন্য যে বই, সেই বইয়ের মানে অভাব মেটানোর জন্য বা সেই বই যাতে সবাই পায় সেই জন্য তার ব্যবস্থা করেছিল স্কুল বুক সোসাইটি। এরপরে ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 সালে প্রকাশিত হয়। সেই ক্যালকাটা স্কুল সোসাইটি, সেখানে স্কুলের ঘাটতি যেন না হয় এবং বাংলায় বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা এবং সেখানে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 সালে। এর পরবর্তীকালে আমরা দেখছি যে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা হচ্ছে এবং বিভিন্ন কলকাতায় গুরুত্বপূর্ণ নাম করা স্কুলগুলো প্রতিষ্ঠা হচ্ছে। এই ক্ষেত্রে এখানে যাদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তাদের মধ্যে ছিলেন রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। এছাড়া মদনমোহন তর্কালঙ্কার, তার শিশু শিক্ষা, পাখি সব করে রব, রাতি পোহাইল, যে আমরা ছোটোবেলায় যে কবিতাটি পড়েছি সেটি কোন বইতে? শিশু শিক্ষা। মদনমোহন তর্কালঙ্কার ছিলেন তার প্রকাশক। রামসুন্দর বসাক বাল্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়েছিলেন। রামসুন্দর বসাক একটি বই প্রকাশনা করেছিলেন, সেটা বাল্য শিক্ষা নামে পরিচিত। বিদ্যাসাগর বর্ণপরিচয় 1855 সালে প্রকাশিত করেন। অন্নদামঙ্গল কাব্য রায়গুণাকর ভরতচন্দ্র লিখেছিলেন। প্রথম সচিত্র বাংলা বই ছবি এঁকেছিলেন রামচাঁদ। এই সচিত্র বইতে যে ছবি এঁকেছিলেন সেটা হচ্ছে কে এঁকেছিলেন? তার নাম হচ্ছে রামচাঁদ রায়। এটাও কিন্তু শর্ট কোশ্চেন এসে থাকে। তো সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এই ভিডিওটা যদি কেউ ডিটেলসে দেখে তাহলে কিন্তু তাদের পরীক্ষায় কিন্তু কোনো শর্ট কোশ্চেন রিলেটেড কোনো সমস্যা হবে না।
এখানে সংবাদ প্রভাকরের মধ্যে সংবাদ প্রভাকরের দেখে নাও পত্রিকাটি প্রথম যখন প্রকাশিত হয়েছিল। শিশু শিক্ষা, যেটা আমরা জানি যে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বইটি দেখে নাও। তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুরের 1843 সালে প্রকাশিত হয়েছিল, তত্ত্ববোধিনী পত্রিকা। এরপরে দেখছি বাল্যশিক্ষা, বাল্যশিক্ষা প্রকাশনা করেছে রামসুন্দর বসাক, বাল্যশিক্ষা প্রকাশ করেছে। বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে, এবং অন্নদামঙ্গল রায়গুণাকর ভরতচন্দ্রের, যেটা সচিত্র বই। এখানে প্রথম ছবি আঁকা হয় এবং ছবি সহ বই প্রকাশনা হয়, যেটা ছবি এঁকেছিলেন কে? রামচাঁদ রায়। পরের পার্টটায় আমরা যাচ্ছি, সেখানে আমরা দেখতে পাবো যে ছাপাখানা বিকাশের ক্ষেত্রে যেসব বাঙালিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন বাঙালিদের নাম এবং তাদের কৃতিত্ব। প্রথম কথা আমরা দেখতে পাবো এখানে যে ছেলেদের রামায়ণের জন্য তিনি ছবি এঁকেছিলেন, তার নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইনি ছিলেন, এনার পরিচয় হয়তো তোমরা জানো অনেকেই, যে ইনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের পিতা, এবং সুকুমার রায়ের ছেলে ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক এবং শিল্পী, সাহিত্যিক, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওনার। তিনি হলেন সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এবং এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, সেটা হলো বা বই সেই সময় প্রকাশনা করেছিলেন তিনি, সেটা হলো ছেলেদের রামায়ণ। এখানে তিনি ছবি এঁকেছিলেন, এবং তার উল্লেখযোগ্য যে কোম্পানি, ছাপাখানা প্রকাশনার যে কোম্পানি, সেটা ইউএন রায় অ্যান্ড সন্স, যেটা 1895 সালে প্রকাশিত হয়। এখানে তিনি ছাপাখানার বিষয়ে বিভিন্ন গবেষণা করেছিলেন এবং সেখান থেকে একটি নতুন আবিষ্কার করেছিলেন, যেটা হাফ টোন ব্লক প্রিন্ট। আমরা অনেক সময় পেইন্টে, আমরা যখন কম্পিউটারে প্রথম কম্পিউটার শিখি, তখন অনেক সময় আমাদের পেইন্ট করতে দেয়, আর কম্পিউটারে পেইন্ট করতে তখন খুব ভালো লাগে। তো এই পেইন্ট বিভিন্ন যখন করি, তখন আমরা দেখব পেইন্টে কোনো ধরো ছবি আঁকলাম, সেই ছবি এঁকে আমরা সেটাকে যদি জুম করি, খুব জুম করলে দেখবে যে সেখানে ব্লকভাবে ছবিগুলো রয়েছে পরপর। ঠিক আছে, প্রত্যেকটা ব্লক মিলে এক একটা লাইন তৈরি হচ্ছে। সাপোজ এই একটা লাইন, এই লাইনটা হচ্ছে ছোটো ছোটো ব্লক দিয়ে ব্লকের মতন করে দিয়ে এই লাইনটা তৈরি হয়। তো সেইটা জুম করলে দেখা যায়। তো এই যে ব্লক দিয়ে একটা ছবি বা লাইন তৈরি করা যায়, এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন হাফটোন ব্লক প্রিন্ট নামে পরিচিত, যেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আবিষ্কার করেছিলেন। এখানে ছবিটা দেখে নাও, এই ছবিটা দেখো, ব্লকভাবে একটা বড় ছবি করা। সেই ছবিটা জুম আউট করে দেখলে, দূর থেকে দেখলে পুরো ডিটেলস ছবিটা লাগবে, কিন্তু কাছে গেলে ব্লকগুলো দেখা যাবে। তো এনার অন্যতম একটি পত্রিকা সেই সময় প্রকাশনা হয়েছিল, সেটা হচ্ছে প্রথম পত্রিকা সন্দেশ পত্রিকা। সেখানে রঙিন ছবি তিনি প্রকাশনা করতেন। এর আগে অবধি রঙিন ছবি কিন্তু কোথাও আবিষ্কার হয়নি। ছবি আবিষ্কার হয়েছিল অন্নদামঙ্গলের, রায়গুণাকর ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য, সেখানে কিন্তু ছবি প্রকাশিত হয়েছিল, কিন্তু রঙিন ছবি হয়নি। রঙিন ছবি তিনি সন্দেশ পত্রিকাতে, ছোটদের পত্রিকা, সেখানেই তিনি প্রথম প্রকাশনা করেছিলেন। এর পরের পেজে আমরা যখন যাচ্ছি, সেখানে দেখতে পাবো বাংলায় বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে। প্রথমত আমরা দেখব কর্নেল রিড তার শিবপুরে বোটানিক্যাল গার্ডেন করেছে 1787 সালে। ঠিক আছে, 1787 সালে কর্নেল রিড শিবপুরে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করছেন। এরপরে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠা করছে। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসাবে গোলকচন্দ্র। এগুলো কিন্তু তোমরা ডিটেলসে পাবে না, ঠিক আছে, আমি এখানে ডিটেলসে দিয়েছি, তোমাদের বইতেই আছে, বইয়ের থেকেই দেওয়া, বইয়ের বাইরে কিচ্ছু নেই। তো পরীক্ষায় এরকম ডিটেলস প্রশ্ন এসে থাকে। মাধ্যমিকে কিন্তু প্রত্যেকবারই অন্যরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, যে প্রশ্নগুলো পরীক্ষার হলে গিয়ে সবাই মাথা চুলকে মরে যায় যে কি এই প্রশ্নগুলো কোথায় ছিল, আদৌ কি বইতে ছিল। কিন্তু এরকম প্রশ্ন বইতে থাকে, সেগুলোকে খুঁজে বার করতে হয়। তোমাদের সামনে রেখেছি, আশা করি ভিডিওটা তোমরা সবাই সাপোর্ট করবে এবং প্রচুর লোক সবার কাছে শেয়ার করবে, যাতে ভিডিওটা সবার কাছে এসে পৌঁছয়। প্রথম কথা হচ্ছে, দেখো এখানে গোলকচন্দ্র বাষ্পীয় ইঞ্জিন তৈরির জন্য ইউরোপীয় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তিনি বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন। আমাদের ভারতীয় ইঞ্জিনিয়ার একজন গোলকচন্দ্র। আমরা চেষ্টা করেছি তার ছবি খোঁজার, কিন্তু সেরকম ছবি তার পাওয়া যায়নি বলে আমরা এখানে রাখতে পারিনি। এরপরে আমরা দেখব শিবচন্দ্র নন্দী কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বাণিজ্যিক টেলিগ্রাম প্রথম পাঠান। বাণিজ্যিকভাবে টেলিগ্রাম ব্যবস্থা, অর্থাৎ কমার্শিয়াল টেলিগ্রাম ব্যবস্থা প্রথম চালু করেছিলেন শিবচন্দ্র নন্দী, একজন বাঙালি। তার ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি, এবং তার টেলিগ্রাফ যে ব্যবস্থা, টেলিগ্রাফটা কীভাবে চলে, এই টেলিগ্রাফটা তোমরা একটু দেখে নাও। ছবিটা এরকম, এইখানটা প্রেস করতে হয়, প্রেস করলে একটা শব্দ উঠে আসে, সেই শব্দ অনুযায়ী কোডিং হয়। কোডিং হলে টেলিগ্রাফটা এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় খবরাখবর পাঠানো হয়। বোটানিক্যাল গার্ডেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের ছবি আমি দিয়ে রেখেছি। এখানে সব থেকে পুরনো বটগাছ আছে, যেটা অনেক বছর পুরনো, সেটা গেলে তোমরা দেখতে পারবে, যারা ভিজিট করেছো তারা জানো।
আর এশিয়াটিক সোসাইটি যেটা কলকাতাতেই আছে, এই এশিয়াটিক সোসাইটির ছবি আমি দিয়ে রাখার চেষ্টা করেছি। তোমরা পারলে একবার কলকাতায় গিয়ে বিভিন্ন এই কলকাতার হিস্টোরিক্যাল প্লেসগুলো একবার ঘুরে দেখে আসবে, তাহলে তোমাদের অনেক বেশি বিষয়গুলো মনে থাকবে। এর পরের পেজে আমরা যখন যাব তখন সেখানে দেখতে পাবো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞান শিক্ষা বিকাশের ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্যক্তিরা এর সাথে জড়িত। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876 সালে কলকাতার বহুবাজার স্ট্রিটে প্রতিষ্ঠিত হয়। এটি প্যারিমোহন মুখোপাধ্যায় এর প্রথম অধিকর্তা। পরবর্তীকালে নীলরতন সরকার, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এরা এই পদে ছিলেন, অর্থাৎ প্রথম অধিকর্তা পদে ছিলেন। প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে প্যারিমোহন মুখোপাধ্যায়। চন্দ্রশেখর ভেঙ্কট রমন মানে সিভি রমন, তার বিখ্যাত রমন এফেক্টের জন্য তিনি যে গবেষণা করেছিলেন সেটা এখান থেকেই করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স থেকে, এবং সেখান থেকে পরবর্তীকালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার এই গবেষণার জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাথ সাহা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মেঘনাথ সাহা সহ একাধিক বিজ্ঞানী এই গবেষণার সাথে যুক্ত ছিল, গবেষণা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন একাধিক ব্যক্তি। তাদের ছবি আমরা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে ছবিটা IACS তার ছবি, এবং প্যারিমোহন মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, সিভি ভেঙ্কটরমন, মেঘনাথ সাহা প্রত্যেকেই কিন্তু খুব বিখ্যাত বিজ্ঞানী আমাদের বাঙালি, যারা ভারতবর্ষে একাধিক জায়গায় এবং ভারতবর্ষ শুধু না ভারতের বাইরেও তাদের একাধিক নাম রয়েছে। এর পরবর্তীকালে আমরা দেখব কলকাতা বিজ্ঞান কলেজ। এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের যখন প্রশ্ন আসবে এখান থেকে এই রিলেটেড কী প্রশ্ন আসবে সেগুলো আমরা আলোচনা করব। যখন এই প্রশ্নগুলো আসবে তখন তোমাদের সবাইকে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করতেই হবে। কলকাতা বিজ্ঞান কলেজে অন্যতম ব্যক্তি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 1914 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন এবং এর অপর নাম হয় ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্যার তারকনাথ পালিত এবং স্যার রাসবিহারী ঘোষ যৌথভাবে 37.5 লক্ষ টাকা, অর্থাৎ 37.5 লক্ষ টাকা এই কলেজের জন্য জমি দান করেছিলেন এবং টাকা দান করে এই কলেজটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাহায্য করেছিলেন। এখানকার শিক্ষক যাদের নাম তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যালস যিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটাও প্রশ্ন আসে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম প্রতিষ্ঠানের নাম কি? তখন বেঙ্গল কেমিক্যালস বলতে হবে, তোমাদের জানতে হবে এই নামগুলো এবং এই ছবিগুলো সম্পর্কে রিলেট হতে হবে। প্রথম কথা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছবি দেখে নাও, এবং বেঙ্গল কেমিক্যালস, তার যে বেঙ্গল কেমিক্যালসের ছবি এটি, এবং রাসবিহারী ঘোষ, আশুতোষ মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই প্রতিষ্ঠানটি কোন প্রতিষ্ঠান? কলকাতা বিজ্ঞান কলেজ, যার পুরো নাম ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর পরেরটা বসু বিজ্ঞান মন্দির। তোমরা সবাই জানো জগদীশচন্দ্র বসু, যিনি গাছের প্রাণ আছে এটি আবিষ্কার করেছিলেন। আবিষ্কার করার জন্য তার গুরুত্বপূর্ণ কৃতিত্ব রয়েছে। তার যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, সেটা বোস ইনস্টিটিউট নামেও পরিচিত। সেটি কবে প্রতিষ্ঠা হয়? 1917 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1917 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় অব্যক্ত জগদীশচন্দ্র বসুর লেখা অন্যতম বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কারের জন্য তিনি গাছের প্রাণ আছে সেটি প্রমাণিত করতে পেরেছিলেন এবং যার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন জগদীশচন্দ্র বসু। এবং এই যন্ত্রের ছবিটা দেখে নাও তোমরা, এখানে কেসকোগ্রাফ যন্ত্রটির ছবি দেওয়া আছে, অব্যক্ত গ্রন্থটির ছবি দেওয়া আছে ফ্রন্ট পেজের, বসু বিজ্ঞান মন্দিরের ছবি দেওয়া আছে, জগদীশচন্দ্র বসু। এর পরবর্তীকালে আমরা দেখব যে জাতীয় শিক্ষা পরিষদ, যেটি বঙ্গভঙ্গের পরবর্তীকালেই একদম পরেই প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে ভারতীয়দের উদ্যোগে যে শিক্ষা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাদের মধ্যে অন্যতম যারা এখানে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাদের মধ্যে সত্যেন্দ্রনাথ ঠাকুর সভাপতিত্বে 1906 সালে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গড়ে ওঠে। কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো গোলদিঘির গোলামখানা। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই যে পুরনো ছবি, কলকাতা বিশ্ববিদ্যালয়কে আগে বলা হতো গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করা হতো স্বদেশী আন্দোলনের সময়। ঠিক আছে, প্রসন্ন কুমার ঠাকুর সর্বপ্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেছিলেন। তাহলে জাতীয় শিক্ষা কথাটি কে ব্যবহার করেছিলেন? প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুরের ছবি এখানে দেওয়া হয়েছে, সেটা ছবিটা একটু দেখে নাও। প্রসন্ন কুমার ঠাকুর জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছেন। রংপুরে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1905 সালে। যখন বঙ্গভঙ্গ হয় তখন, বঙ্গভঙ্গের ঠিক পরে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ 1906 সালে গঠন করা হয়। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম অধ্যক্ষ নিযুক্ত হয় অরবিন্দ ঘোষ এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষের ছবি আমরা আগে দিয়ে দিয়েছি। অরবিন্দ ঘোষের ছবি তোমরা অনেকেই জানো। শ্রী অরবিন্দ ঘোষের বাংলা
এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে যখন তোমাদের আলোচনা করবে তখন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, সেখানে তারকনাথ পালিত 1906 সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বেঙ্গল ন্যাশনাল কলেজের সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মিশে যায় পরবর্তীকালে এবং 1955 সালে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করে। তারকনাথ পালিতের ছবি দেখে নাও এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখে নাও। তাদের একান্ত সহযোগিতায় কিন্তু এই প্রতিষ্ঠানগুলো প্রাণ পেয়েছিল। এরপরে আমরা আলোচনা করব যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরের ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, সুতরাং আর টানবো না। এর পরবর্তী সেকেন্ড পার্ট আসবে, সেই সেকেন্ড পার্টে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা এবং তার সাথে সাথে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকেও বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই কিন্তু পরের ভিডিওটা তোমরা সবাই দেখবে, তাহলে প্রশ্নগুলো তোমরা সবাই পাবে।